সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাজ্য জুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা পরিষেবা শুরু, জলপাইগুড়িতে উৎসাহ ও সন্তোষ। প্রার্থনা সভায় ছাত্র শিক্ষকদের সঙ্গে বন্দে মাতারাম গাইবেন বিধায়ক অনন্তদেব অধিকারী। বর্ষার আগেই জলপাইগুড়িতে ফ্লাড কন্ট্রোল রুম চালু, বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি প্রশাসনের। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য জুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা পরিষেবা শুরু, জলপাইগুড়িতে উৎসাহ ও সন্তোষ। সোমবার থেকে রাজ্য জুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। সোমবার জলপাইগুড়িতেও সেই চিত্র স্বাভাবিকভাবে ধরা পড়ে। সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের ভোটার কার্ড, আধার কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র প্রদর্শন করলেই সম্পূর্ণ বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে। নতুন এই সুবিধা পেয়ে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে। অনেকেই জানান, প্রতিদিনের যাতায়াতের খরচ কমায় এই উদ্যোগ তাদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। কর্মজীবী মহিলা থেকে শুরু করে ছাত্রী ও গৃহিণীদের মধ্যেও এই পরিষেবা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার ঘোষণা করেছিল। সেই ঘোষণার বাস্তবায়ন সোমবার থেকে শুরু হয়েছে। জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় এই পরিষেবা কার্যকর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। আমি একটু চালসা যাচ্ছি বাপের বাড়িতে। কোন বাসে? আমি যাচ্ছি মালবাজারের বাসে। কোথায়? না, এনবিসিটি বাসে যাচ্ছে। কি হলো আজকে? আজকে তো লেডিস ফ্রি, শুধু আমারটা ফ্রি হলো, আমার ছেলেরটা শুধু লাগলো। কেমন লাগছে? ভালো, খুব ভালো, অসংখ্য ধন্যবাদ সবার। মানে আপনাদের কতটা সুবিধা হলো মহিলাদের জন্য? অনেক সুবিধা হলো, কি ভীষণ সুবিধা হলো। মানে এই যতদূর জার্নি করবো একটু টাকা পয়সার দিক থেকে একটু সুবিধা হলো। টাকা পয়সা লাগবে না? লাগবে না, নিজের খরচাটা একটু বাঁচলো। কোথায় যাচ্ছ আজকে? কি ভাড়া লাগলো? কেন? কেমন লাগছে? কি জানাবে? ভালো লাগলো, এরকম আরো নতুন নতুন করা উচিত। আর আস্তে আস্তে যাতে আমাদের আরো সুবিধা হয়, হওয়া উচিত। আস্তে আস্তে ভালো লাগবে। আজকের থেকে রাজ্য সরকারের ঘোষণা মতো মহিলাদের জন্য ফ্রি যাতায়াতের ব্যবস্থা চালু হয়েছে। আইডেন্টিটি কার্ড দেখিয়ে জিরো অ্যামাউন্টে টিকিট দেওয়া হচ্ছে। দিল্লির তুলনায় কিছুটা বেশি যাতায়াত মনে হচ্ছে। প্রচুর পরিমাণে কি ভিড় হচ্ছে? ভিড় আছে মোটামুটি। আজকে অফিস আওয়ার্স যেহেতু সোমবার, মোটামুটি ভালো প্যাসেঞ্জার মুভমেন্ট হয়েছে। সূচি বলেছে সেটাকে বাস্তবায়নের করার জন্য আমরা যাতে সার্থক হয় সেটা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। পাবলিক তো কথা যেহেতু খুশি, স্বাভাবিক কারণে আমরাও খুশি। সেটা সরকারের কর্মসূচি পালন করতে হবে। কি কি দেখাতে হচ্ছে এখানে? এখানে আইডেন্টি কার্ড থেকে ফটো আইডি এবং অ্যাড্রেস প্রুফ। পশ্চিম ফ্রি বাস যাত্রার প্রথম দিনে জলপাইগুড়ি ডিপোতে মহিলা যাত্রীদের শুভেচ্ছা জানালেন বিধায়ক অনন্তদেব অধিকারী। রাজ্য সরকারের ঘোষিত ফ্রি বাস যাত্রা পরিষেবার প্রথম দিনেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের জলপাইগুড়ি ডিপোতে মহিলা যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অনন্তদেব অধিকারী। যাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের অভাব অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি। ডিপো পরিদর্শনকালে বিধায়ক যাত্রী প্রতীক্ষালয় ও শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেন। পাশাপাশি বর্তমানে তীব্র গরমের পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের জন্য পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখার পরামর্শ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
মহিলা যাত্রীরা ফ্রি বাস পরিষেবা চালুর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান এবং পরিষেবাটি তাদের দৈনন্দিন যাতায়াতে বিশেষ সুবিধা এনে দেবে বলে মত প্রকাশ করেন। সর্বপ্রথমে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই যে মা বোনের জন্য একটা চিন্তা ভাবনা করেছেন যে বিনা পয়সায় বাসে ভ্রমণ, এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী আজকের থেকে চালু করে দিলেন বিনা পয়সায় ভ্রমণ মা বোনেদের সরকারি বাসে। কেমন সারা পাচ্ছে? কেমন সকাল থেকে ভালোই সারা পাচ্ছে, মা বোনেদের মুখে চওড়া হাসি, তারা খুব খুশি যে আমরা যা প্রতিশ্রুতি দেই সেটা রক্ষা করি। এবং জনগণের সরকার, এটা কোনো ব্যক্তিগত সরকার নয়, কোনো ব্যক্তি পার্টির সরকার নয়, এটা জনগণের সরকার। জনগণ আগামী দিনে যেভাবে চলবে সেভাবে চলবে, এবং যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছি সম্পূর্ণ পূরণ হবে। কেমন লাগছে? আপনি বলছেন মহিলাদের বেশি করে ভিড় দেখা যাচ্ছে, ভালো লাগছে, এবং আমিও খুশি, সরকারি তারাও খুশি, জনগণ খুশি, মানে আমি খুশি। आप कहाँ जा रहा है? कौशिंग जा रही हूँ। हाँ, कौशिंग। काशियन क्या पैसा लिया आपसे? नहीं लिया। हाँ, कितना रुपया का टिकट दिया? जीरो। जीरो? हाँ। मतलब आपके कौन सा कोई आईडी प्रूफ दिया थे? नहीं दिया। आईडी प्रूफ दिखाया इधर में? नहीं दिखाया, नहीं लिया आईडी प्रूफ। ऐसे ही दिया? दिया। मतलब आपको पहले तो पैसा लगता था जाने में। हाँ। अभी जो गवर्नमेंट ने किया बोलेंगे, जो फ्री में जा रहा है? अच्छा किया, जो भी है वुमेन्स के लिए अच्छा है ना, ये तो फैसिलिटी अच्छा दिया है। आप कहाँ जाएंगे? कौशिंग जा रही हूँ। मोटा मोटी कितना रुपया पहले लगता था भाड़ा? मेरे को अभी ट्रैवल नहीं किए थे, आज फर्स्ट टाइम है। जलपाईगुड़ी से आप जा रहे हैं, तो अभी पैसा नहीं लग रहा है? नहीं लग फ्री रहा में? है। हाँ। तो ये जो उद्योग सरकार ने किया है आप लोगों के लिए कैसा लग रहा है? मैंने बोला तो अच्छा फैसिलिटी है वुमेन के लिए, तो अच्छा यूटिलाइज करना पड़ेगा ना। आपका গরমের ছুটির পর স্কুল খুলতেই প্রার্থনা সভায় ছাত্র শিক্ষকদের সঙ্গে বন্দে মাতরম গাইলেন বিধায়ক অনন্তদেব অধিকারী। গরমের ছুটি শেষ সোমবার থেকে জলপাইগুড়ির বিভিন্ন স্কুলে পুনরায় পঠন পাঠন শুরু হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী এদিন প্রার্থনা সভায় গাওয়া হয় বন্দে মাতরম। জলপাইগুড়ির মোহিতনগর তারাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে প্রার্থনা সভায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে বন্দে মাতরম গাইলেন জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। বিদ্যালয়ের প্রার্থনা সভায় অংশ নিয়ে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা বজায় রাখার বার্তাও দেন। এদিকে নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পরে বিদ্যালয়ে পৌঁছানোর অভিযোগে 8 জন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন, বিদ্যালয়ে সময়ানুবর্তিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। দেখুন, সারা ভারতবর্ষে ভারতের জনতা পার্টি সরকার বন্দে মাতরম সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করেছে। তাই প্রত্যেকটা সরকারি অনুষ্ঠানের আগে জাতীয় সঙ্গীত গাওয়া, জাতীয় গান আর কি গাওয়া বাধ্যতামূলক। তাই সেই প্রোগ্রাম অনুষ্ঠানে আসছে আমি তারাপদ হাই স্কুলে মহিনগর, সেখানে সবার সঙ্গে শেয়ার করলাম, ভাগ করে নিলাম, আমি একসঙ্গে গান গাইলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দে সরকার জানান, নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তো আগে থেকে স্টুডেন্টদের সেভাবে তৈরি করতে পারিনি, তো আজকে রেকর্ডিং এর মাধ্যমে গানটা গাওয়ানো হলো। এর পরবর্তীকালে আমরা স্টুডেন্টদের প্রশিক্ষণ দিয়ে ওদেরকে দিয়ে গানটা গাওয়ানো হবে। বিধায়ক এলে গান করলেন আপনারা সাথে প্রথম দিনই। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার যে স্কুল খোলার পর প্রথম দিনই আমাদের স্কুলটাই উনি বেছেছেন আসার জন্য। ওনার উপস্থিতির জন্য আমরা অনেক উৎসাহিত। আচ্ছা, ছাত্রছাত্রী তো কম ছিল। এটা আমরা আগে থেকে লক্ষ্য করে দেখি যে যখন স্কুল অনেকটা লম্বা ছুটি থাকে, তারপরে যখন স্কুলটা খোলে তখন ছাত্রছাত্রীদের স্কুলে আসার একটা অনীহা তৈরি হয়, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। বর্ষার আগে জলপাইগুড়িতে ফ্লাড কন্ট্রোল রুম চালু। বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি প্রশাসনের। বর্ষা আসতে এখনও কিছুটা সময় বাকি, তবে তার আগেই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করল প্রশাসন। 1 জুন রাজ্যে নতুন মন্ত্রিসভা সম্প্রসারণ ও সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালুর দিনেই জলপাইগুড়িতে আনুষ্ঠানিকভাবে ফ্লাড কন্ট্রোল রুম চালু করা হলো। উত্তরবঙ্গের পাহাড় ও সমতল এলাকায় ভারী বৃষ্টিপাত হলে তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পায় এবং বন্যা পরিস্থিতি
সৃষ্টি হয়। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, সোমবার থেকেই ফ্লাড কন্ট্রোল রুম চালু হলো। এখান থেকে উত্তরবঙ্গের নদীগুলির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সমস্ত দপ্তরের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে। এখনকার রিপোর্ট নিয়মিত কলকাতায় অবস্থিত সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুমে পাঠানো হবে। প্রশাসনের আশা, আগাম এই উদ্যোগের ফলে বর্ষাকালে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা আরও কার্যকর হবে। কি শুরু হলো? আজকে থেকে কন্ট্রোল রুম আমাদের ফুল ফ্লেজে শুরু হয়ে গেল, অর্থাৎ 24 ঘন্টা প্ল্যানিং করব। আমরা জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবো। আমরা এনএইচপিসি, গভর্নমেন্ট অফ সিকিম, সিডব্লিউসি, আইএমডি ইত্যাদি থেকে ডাটাগুলো নেব, আমরা নিজেরা পর্যালোচনা করব এবং সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম আছে আমাদের কলকাতাতে, সেখানে আমরা পাঠাই এগুলো সবাই মিলে আমরা তিস্তা ব্যারেজ করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিই। তিস্তা ব্যারেজের উপরে তো ব্যবস্থা থাকে, নজর থাকছে আপনাদের ব্যারেজের জল ছাড়া। ব্যারেজের একটা ডিসপ্লে তো এখানে আছে, ব্যারেজের ডিসচার্জ যেটা আছে না? না, এটা স্ক্যানার এটা না তিস্তা ব্যারেজটা স্যার আমরা টাইম ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে আক্রমণের প্রতিবাদে জলপাইগুড়িতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে আক্রমণের প্রতিবাদে আন্দোলনে নামল জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কমিটি। সোমবার শহরের সমাজপাড়া মোড়ে অবস্থান বিক্ষোভ প্রদর্শিত হয়। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপি কর্মীরা চক্রান্ত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে। পাশাপাশি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে বলেও দাবি। এই ঘটনায় 2 জন জখম হয়েছে বলেও জানানো হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে জলপাইগুড়ি শহরেও প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি আর তৃণমূলের নেতা কর্মীরা। তৃণমূল নেতা বিকাশ মালাকার জানান, অবিলম্বে আক্রমণকারীদের গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি বিজেপিকে ধিক্কার জানান তিনি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে অন্যায়ভাবে বিজেপির কিছু মানুষ তারা আক্রমণ চালায়। সেই আক্রমণের প্রতিবাদে সারা বাংলায় আমাদের যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করলাম। এই এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য আজকের এই কর্মসূচি আমরা সংক্ষিপ্ত আকারে করলাম এবং আগামী দিনে অভিযোগটা আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে অন্যায়ভাবে যারা হামলা করেছে, কল্যাণ ব্যানার্জির উপরে যারা হামলা করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এই দাবিতে এবং দিকে দিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে যে অত্যাচার হচ্ছে বা যেভাবে পার্টি অফিসের উপর হামলা হচ্ছে, এই হামলাকে বন্ধ রাখতে হবে। ধীমান রায়ের রিপোর্ট। টানা কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন জলপাইগুড়িবাসী। সোমবার বিকেল থেকেই আকাশ কালো মেঘে ঢাকে। তারপরে শুরু হয়ে যায় হালকা বৃষ্টি, যা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের জন্য নিয়ে আসে স্বস্তির বার্তা। গত রবি আর সোমবার জুড়ে তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল অবস্থা ছিল জেলাবাসীর। প্রখর রোদ এবং উচ্চ তাপমাত্রার কারণে জনজীবন বিপর্যস্ত হয়। অনেকেই অপেক্ষা করছিলেন কিছুটা ঠান্ডা আবহাওয়ার জন্য। সোমবার বিকেলের এই হালকা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমছে বলে মনে করছেন স্থানীয়রা। ফলে গরমের দাপট থেকে সাময়িক হলেও মিলেছে রেহাই। আবহাওয়ার এই পরিবর্তনে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। অমিত বণিকের রিপোর্ট। দিনবাজারে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি তুললেন ব্যবসায়ীরা। জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র দিনবাজারে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ী সংগঠনের অভিযোগ, সোমবার গভীর রাত্রিবেলায় দুষ্কৃতীরা বাজার এলাকায় আগুন লাগানোর চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বিষয়টি দ্রুত নজরে আসে, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর থেকেই বাজারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা।
তাঁদের অভিযোগ, সন্ধ্যার পর দিনবাজার এলাকায় নিয়মিত মদের আসর, জুয়ার আড্ডা বসে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে রাতের বেলায় এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে বলে অভিযোগ। ব্যবসায়ীদের স্মরণ করিয়ে 2015 সালের 7ই মে দিনবাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখনও যেন দগদগে। বহু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সময়, সেই ঘটনার স্মৃতি আজও তাজা। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, বাজার বন্ধ হওয়ার পর নিয়মিত পুলিশ টহল আর কঠোর নজরদারি বাড়ানো হলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে। আমাদের এই বাজারটা এখন হয়ে আছে পুরো দারুখোরের জন্য ভাটিখানা। এখানে রাত 9টার পরে আমরা যখন দোকান বন্ধ করে দেই, চারিপাশে যত এখানকার লোকাল ছেলেপেলে, বাইরের ছেলেপেলে আইসে এখানে প্রচুর পরিমাণে মদ, বিএস আরও বিভিন্ন রকমের যেগুলো নেশা হয় সেগুলো নেশা করা হয়। আমরা পুলিশ প্রশাসনকে বলছিলাম, পুলিশ প্রশাসনও 2-3বার রেড করতে 2-1জনকে ধরে নিয়ে গেছে, কিন্তু তারপরে ওরা পুরো দিব্যি এখানে মদ আর দারু এগুলো খেতে থাকে। আজকের যে ঘটনা হলো এর ফলে তো একটা এলাকায় আগুন লাগার সম্ভাবনা। হ্যাঁ, এটা সবার, আমাদের সব দোকানেরই একটা ক্ষতি হওয়ার চান্স ছিল। আমাদের এর আগেও কিছুদিন আগেও একটা বড় এটা বড় আগুন লেগেছিল কবে মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে, আমরা তো সে সময় আজকে 8 বছর 9 বছর হয়ে গেল সে আগুনের ঘটনা। সে আগুনের পরে এখন আবার এরকম একটা ঘটনা আমরা চোখের সামনে দেখতেছি। এটা আমাদের নিয়ে একটা খুব ভয়ের বিষয় দাঁড়ায় গেছে। আমরা এখন দোকান বন্ধ করে নিয়ে রাত্রিবেলা যে নির্ভয় ঘুমাবো সেটাও আমাদের খুব ভয় লাগতেছে। আমাদের নাইট গার্ড আছে, নাইট গার্ড থাকাকালীনও এরকম অবস্থা যে দাঁড়াচ্ছে আমরা কিছু বুঝতে পারতেছি। এটার হিসাবে কি বলবেন আপনি? এই যে ফের তো আগুন লাগানোর চেষ্টা একটা হয়েছিল। দেখেন, এগুলো তো আমরা পুলিশ প্রশাসনকে আগে অনেকবার বলা হয়েছে যে এই যে রাস্তাঘাটে যে সমস্ত দোকানদারগুলো আছে, তারপরে সন্ধ্যার পরে এইখানে দুষ্কৃতীদের আড্ডা হয়ে যায়। শুধু আমি না, আমাদের যে মিউনিসিপ্যালিটির যারা এখানে কর্মচারী আছে তারাও আমাকে কমপ্লেন করছিল এর আগে। এখানে দুষ্কৃতীদের পুরো আড্ডা হয়ে গেছে। এগুলো টোটাল পুলিশ প্রশাসনকে দেখতে হবে। আমরা তো সাধারণ ব্যবসায়ীরা সারাদিন ব্যবসা করে তো চলে যায় বাড়িতে। তারপর রাত্রিবেলায় যে ব্যাপারটা থাকে সেটা হলো টোটালি পুলিশ প্রশাসনের কাজ। এরা যদি সঠিকভাবে দেখে তাহলে এই ধরনের কাজ হবে না। বড় তো আবার আগুন ফের হতে পারতো। হ্যাঁ, এটা 7ই মে 2015-তে যে আগুন লাগছে, সেই আগুন লাগার ঘা আমাদের এখনো শেষ হয়নি। এখনো সবাই দোকান পায়নি, এখনো দোকান পাওয়া বাকি আছে। 7ই মে 2015-তে যে আগুন লাগছিল, তারপরে আবার একটা এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কালকে রাত্রে হয়ে গেছে। এই জন্য আমি প্রশাসনকে বলবো যে পুরোপুরি ব্যাপারটাকে যেন নজর দেওয়া হয়, নাহলে পরে আবার দুর্ঘটনা ঘটলে এই ব্যবসায়ীরা, এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, ব্যবসায়ীরা শেষ হয়ে যাবে। অমিত বণিকের রিপোর্ট। ভোটের পর গায়েব কৃষ্ণ দাস, জলশূন্য জলপাইগুড়ির হোয়াইট হাউস। আত্মসমর্পণের পরামর্শ শ্যামপ্রসাদের। একসময় রাজনৈতিক কর্মী সমর্থকদের আনাগোনায় সরগরম থাকত জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের রাজপ্রাসাদ সম বাড়ি, যা এলাকায় কৃষ্ণ দাসের হোয়াইট হাউস নামে পরিচিত। কিন্তু বর্তমানে সেই বাড়ি কার্যত জনশূন্য, চারিদিকে নীরবতা। উঠোনে জমে থাকা শুকনো পাতা এবং মানুষের অনুপস্থিতি যেন রাজনৈতিক উত্থান পতনের এক নীরব সাক্ষ্য বহন করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 5ই মে নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এরপর থেকেই কৃষ্ণ দাস ও তার পরিবারের সদস্যদের এলাকায় দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের একাংশের। স্থানীয়দের অভিযোগ, পুলিশের চাপ ও তদন্তের কারণে কৃষ্ণ দাস এলাকা ছেড়ে চলে গিয়েছেন। যদিও এই বিষয়ে কৃষ্ণ দাস বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানান আলোচনা। প্রাক্তন বিজেপি যুব নেতা শ্যামপ্রসাদ বলেন, যতদিন পালিয়ে থাকবেন ততই জনরোষ বাড়বে, তাই আইন মেনে পুলিশের কাছে আত্মসমর্পণ করাই উচিত। একসময় যে বাড়ি ছিল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, আজ সেই হোয়াইট হাউস প্রায় পরিত্যক্ত। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ও রাজনৈতিক মহল। দেখুন, এই তৃণমূলের নেতার প্রভাব কী ছিল সেটা আপনারা দেখেছেন, যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারতো না। এলাকায় তিনি ত্রাস সৃষ্টি করেছিলেন। বিভিন্ন নির্বাচনের সময় আমরা দেখেছি তিনি অস্ত্র হাতে নিয়ে সাধারণ মানুষকে মেরেছেন, সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙেছেন, এবং তিনি সরকারের পক্ষে থেকে প্রচুর দুর্নীতির কাজ করেছেন। জমি দখল থেকে শুরু করে অনেক দুর্নীতির কাজ করেছেন।
তখন তৃণমূলের সরকার ছিল, দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, চোরের সরকার ছিল। সেই সরকারের পতন ঘটেছে, মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গ জনগণের সরকার হয়েছে এবং এই দুষ্কৃতী যারা দুষ্কর্ম করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি বিধান করা হবে। জনরোষ চারদিক দিয়ে তার বিরুদ্ধে রয়েছে। তিনি নিজে এত আতঙ্ক সৃষ্টি করেছিলেন যে তিনি এখন নিজেই আতঙ্কের মধ্যে আছেন। কেন? ওই যে 30টি গাড়ি নিয়ে তার ঘুরে বেড়ানো, এই বাউন্সার নিয়ে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ানো, বলে না জনতার মায়ের দুনিয়ার বাইর, তো জনগণ যদি পেয়ে যায় হাতের মধ্যে তার নিজের মুশকিলটা তিনি বুঝতে পারছেন, তাই তিনি পালিয়ে বেড়াচ্ছেন। আমরা বলবো যে আপনি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করুন, পুলিশ আপনাকে আইনের আওতায় এনে বিচার করবে। কারণ যতদিন পালাবেন জনগণের রোষ কিন্তু তত ক্ষিপ্ত হবে আপনার প্রতি, এবং আমরা চাই না যে কোনো দুষ্কৃতী বাইরে ঘুরে বেড়াক, তাদের জায়গা যেখানে সেখানে যাতে যায় তারা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। মানবিক উদ্যোগ রায়কতপাড়া রক্ষাকালী মন্দির কমিটির। সোমবার বিনামূল্যে স্বাস্থ্য আর চিকিৎসা পরিষেবা প্রদান করলেন তারা। স্থানীয়রা ছাড়াও শহরের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ শনি মন্দির লাগোয়া এক ভবনে আয়োজিত এই কর্মসূচিতে এসে স্বাস্থ্য পরীক্ষা করালেন। মন্দির কমিটির সম্পাদক প্রেমাংশু সাহা জানান, মন্দির কমিটির তরফ থেকে প্রত্যেক বছরই একাধিক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়। এই দিনের কর্মসূচিতে ভালো সাড়া পড়েছে। কার্ডিওলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান এবং ডেন্টাল সার্জনরা এই পরিষেবা দিনভর দিলেন। আগামীতে আরও কিছু পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রেমাংশু। আজকে আমরা একটা মন্দির কমিটি থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি শানু ভবন রায়কতপাড়ায়, যেখানে একজন কার্ডিওলজিস্ট, একজন জেনারেল ফিজিশিয়ান, একজন ডেন্টাল সার্জন বসছেন, তাদের সব পুরো টিম নিয়ে এসছেন। আর প্রায় আমাদের 80 জনের মতো পেশেন্ট আজকে দেখা হচ্ছে এখানে, পুরোপুরি বিনামূল্যে। আচ্ছা, সমস্ত এলাকার সমস্ত আমরা মাইকিং করেছি, বিভিন্ন পাড়ার থেকে পেশেন্টরা এসছে। ভালোই করেছে। হ্যাঁ, ভালোই হয়েছে আয়োজন। আমরা 70 জন আশা করেছিলাম, 80 জন হয়ে যাবে এটুকু আমরা আশা রাখছি। পিনাকি শিলের রিপোর্ট। জলপাইগুড়ি মেডিকেল কলেজ চত্বরে মানবিক উদ্যোগ, শতাধিক মানুষের মুখে হাসি ফোটালো পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের উদ্যোগে রোগী এবং তাদের পরিচয়ন আর সাধারণ মানুষের জন্য একদিনের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃমা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। প্রায় 400 থেকে 500 জন মানুষের জন্য ডাল, ভাত, তরকারি, ডিমের কারি, ভাজা সহ পুষ্টিকর দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। রোগীর পরিবারের সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষ আয়োজনে অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে সঞ্জয় সেন জানান, সারা ভারত জুড়েই তাঁদের এই ধরনের সামাজিক কর্মসূচি নিয়মিত পালিত হয়। যেখানে যেখানে সংগঠনের সদস্যরা আছেন সেখানে সম্মিলিতভাবে এই মানবিক উদ্যোগ গ্রহণ হয়। তিনি বলেন, সমাজে গাড়ি চালকদের অনেক সময় ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। সেই ধারণা বদলাতে সমাজের প্রতি চালকদের ইতিবাচক ভূমিকা তুলে ধরতেই এই উদ্যোগ। খাদ্য বিতরণের পাশাপাশি সংগঠনের অন্যান্য সামাজিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই জানান তিনি। এটা আমরা করেছি আমরা পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে আমাদের প্রতি শহরেই, মানে গোটা ভারতবর্ষে যেখানে যেখানে আমাদের মেম্বার আছে, ওয়েস্ট বেঙ্গল বাদে সব জায়গায় আছে, বিহার, আসাম, উড়িষ্যা সব জায়গায় আছে। তো প্রতি মাসে একটা করে ফুড ডোনেশন ওয়ার্ক কাজ হয় এখানে। তো সেই ক্ষেত্রে আমরা সব ড্রাইভাররা মিলে দুস্থ রুগীর যে আত্মীয়রা আছে তাদের জন্য এই একবেলা একটা আহারের ব্যবস্থা আমরা করতে পেরেছি করি আর কি। এটা জলপাইগুড়ি সদর হাসপাতালের মাতৃমা। এখানে কি প্রথম হলো না? এবছর এই মুহূর্তে প্রথম হলো এখানে আমাদের। হ্যাঁ, প্রথম। কেমন সাড়া পাচ্ছেন? ভিড় প্রচুর ভিড়, রাশ প্রচুর আছে। তাতে আমাদের টিম, জলপাইগুড়ি টিম এবং পয়েন্ট টু পয়েন্টে আমরা সবাই খুব আনন্দিত যে প্রচুর লোক এতে সাড়া দিয়েছে। এই সাড়ায় আমরা সত্যি গর্বিত মনে করছি যে দুস্থ লোকদের পাশে আমরা দাঁড়াতে পেরে। আজকে আমরা প্রায় 400 থেকে 500 লোক খাওয়ানোর প্রোগ্রাম করেছি আর কি। মেনুতে আছে ভাত, ডাল, একটা সবজি, ডিমের কারি
আর হচ্ছে পাঁপড় ভাজা। আরও প্রোগ্রাম করব আমরা। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্য জুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা পরিষেবা শুরু, জলপাইগুড়িতে উৎসাহ ও সন্তোষ। প্রার্থনা সভায় ছাত্র শিক্ষকদের সঙ্গে বন্দে মাতারাম গাইবেন বিধায়ক অনন্তদেব অধিকারী। বর্ষার আগেই জলপাইগুড়িতে ফ্লাড কন্ট্রোল রুম চালু, বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি প্রশাসনের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।